ছিল, তখন ওই ভবনেই একটি স্টুডিওতে এই সাহার এমামি খবর পড়ছিলেন এবং তিনি পরপর দুটি ক্ষেপণাস্ত্র আঘাত আনার পরে শব্দ শুনেও তিনি সেখান থেকে কেঁপে উঠেছেন, কিন্তু স্টুডিও ত্যাগ করেননি। এবং সাহার এমামি সেই ঘটনার পরে বিখ্যাত হয়েছিলেন। শুধু ইরানের ভেতরে বিখ্যাত হননি, বিশ্বব্যাপী তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে। সবচেয়ে প্রধান খবর এবং যেটি জানার জন্য আপনারা অপেক্ষা করছেন, যে ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও আমেরিকার মধ্যে কি কি আলোচনা হলো। দেখুন, আলোচনাটি হয়েছে পরোক্ষ আলোচনা, অর্থাৎ ইরানের পক্ষ থেকে যে প্রতিনিধি দল অংশ নিয়েছে তার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সরাসরি সামনাসামনি কোনো বৈঠক হয়নি, দেখা হয়নি, করমর্দনও হয়নি, হ্যান্ডশেক হয়নি, কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়েছে। কিভাবে আলোচনা হয়েছে? ইরানের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এবং তার উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতেরাওয়ানচি। আপনারা মাজিদ তাখতেরাওয়ানচি এবং আরাকচি গতরাতে যখন বিমানে করে তেহরান থেকে মাস্কাটে যাচ্ছিলেন সেই ছবি দেখতে পাচ্ছেন। দুই মন্ত্রী ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন, ল্যাপটপ খুলে তারা বিভিন্ন জিনিস পর্যালোচনা করছেন এবং আলোচনায় আমেরিকার সঙ্গে কি কি বলবেন, কোথায় কোথায় ছাড় দেবেন, কি কি আদায় করবেন, তাই নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। আলোচনাটি যেভাবে হয়েছে সেটি হচ্ছে এরকম: মাস্কাট সময়ে সকাল 10টায় আলোচনা শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রথমে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বদর বুসাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের পক্ষ থেকে ইরানের প্রস্তাবনা, ইরান কি কি বিষয়ে ছাড় দেবে, কি কি বিষয় আমেরিকার কাছ থেকে চায়, সেগুলো তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বুসাইদির কাছে তুলে ধরেছেন। বদর বুসাইদি সেই বার্তা নিয়ে চলে গেছেন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে। মার্কিন প্রতিনিধি দলে কে কে ছিলেন? সেখানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এবং শেষ মুহূর্তে এসে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকমের প্রধান এই আলোচনায় যোগ দিয়েছেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে সেন্টকমের প্রধান এই আলোচনায় যোগ দিলেন, যেটি রাজনৈতিক আলোচনা, সেখানে একজন সেনা কমান্ডার এসে এই আলোচনাটাকে সামরিকীকরণ করেছেন এবং এর ফলে যদি আলোচনা ভেঙে যায় এবং যুদ্ধের দিকে পরিস্থিতি মোড় নেয়, তার দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমেরিকাকে নিতে হবে। যাই হোক, আমরা যেটা বলছিলাম, ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বার্তাগুলিকে পৌঁছে দিলেন মার্কিন প্রতিনিধি দলের সামনে এবং মার্কিন প্রতিনিধি দল তখন তাদের পক্ষ থেকে যেসব বার্তা ছাড় দেওয়ার বিষয় বা প্রস্তাবনা, সেটি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরলেন। এভাবে সকালের আলোচনা শেষ হলো। এরপরে দুপুরের পরে বিকেলে আরেক দফা আলোচনা হয়। সেখানে আবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বলেন যে আমেরিকান প্রতিনিধি দল কি কি প্রস্তাব দিয়েছে, কি কি কথা হয়েছে সেগুলি। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেই কথাগুলো শুনে তার বক্তব্য আবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সেই কথাগুলো নিয়ে আবার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনার প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন এবং যতক্ষণ ধরেই আলোচনা চলছিল, কিছুক্ষণ আগেই আলোচনা শেষ হয়েছে। শেষ হওয়ার পরেও কিন্তু কি আলোচনা হয়েছে, কি বিষয় বৃত্তান্ত, বিস্তারিত সমস্ত কিছু আসেনি। কিন্তু আপনি ধরুন, আলোচনাটি যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হতো, সরাসরি সামনাসামনি বসে কথা বলছেন, তখন কিন্তু কে কতটুকু ছাড় দেবে না দেবে পূর্ণ সক্ষমতা নিয়ে তারা বসতেন এবং সেখান থেকে যে আলোচনায় যে সিদ্ধান্ত আসতো সেই সিদ্ধান্তটি চূড়ান্ত ছিল। এই সিদ্ধান্তে বাধা দেওয়ার বা হস্তক্ষেপ করার কেউ থাকতো না। কিন্তু এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সরকারের পক্ষ থেকে, সুপ্রিম লিডারের পক্ষ থেকে অথবা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে কিছু বার্তা এবং কোথায় কোথায় কতটুকু ছাড় দিতে পারবে সেই বার্তাগুলো নিয়ে তিনি গেছেন। ওইদিকে মার্কিন প্রতিনিধি উইটকফও কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে এরকম কিছু বার্তা
এবং কোথায় কোথায় ছাড় দেওয়া যাবে, কোথায় কোথায় কি কি দাবি আদায় করতে হবে তা নিয়ে এসেছেন। এই দুই ব্যক্তি অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন বিশেষ প্রতিনিধি এরাও আবার সামনাসামনি বসেননি, মাধ্যমে আলোচনা হয়েছে। এবং এই মাধ্যমে যে আলোচনা হচ্ছে অর্থাৎ ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে যে বার্তাগুলো আদান প্রদান করা হচ্ছে, এটিও হয়েছে ইরানের দাবির কারণে। ইরান কোনো অবস্থায় এখন পর্যন্ত সরাসরি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়নি। আমেরিকা চেয়েছিল, উইটকফ বারবার বলেছেন যে আমরা সরাসরি আরাকচির সঙ্গে কথা বলি। ইরান বলেছে না, তোমাদের সঙ্গে আমাদের সরাসরি কথা হবে না। এখন আলোচনার ফলাফল বিস্তারিত আমরা পাচ্ছি না, এখনো কবে পাবো জানি না। বিভিন্ন মিডিয়া নানান ধরনের গুজব রটনা করছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, কিন্তু আমরা কি বিষয়ে আলোচনা হচ্ছিল সেটি নিয়ে কথা বললে কিছুটা পরিষ্কার বার্তা পাবো যে আলোচনায় কি হয়েছে। আমেরিকার পক্ষ থেকে 4টি দাবি ইরানের কাছে। প্রথম দাবি হচ্ছে, তোমার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করতে হবে, তুমি বেসামরিক কাজেও পরমাণু কর্মসূচি চালাতে পারবে না। 2 নম্বর দাবি, তোমার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে, অর্থাৎ যুদ্ধ লাগলেই ইরান আত্মরক্ষা করার এবং পাল্টা আঘাত হানার যে হাতিয়ার ইরানের, এটি সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। তোমার কাছে কোনো ক্ষেপণাস্ত্র থাকতে পারবে না। এই হচ্ছে 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে, তুমি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেসব সশস্ত্র গোষ্ঠীকে সহযোগিতা করো, যাদেরকে শক্তিশালী করার মাধ্যমে তুমি তোমার ডালপালা মধ্যপ্রাচ্যে বিস্তার করে রেখেছ, এদেরকে সহযোগিতা বন্ধ করতে হবে এবং এদেরকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিতে হবে। আর 4 নম্বর দাবি হচ্ছে যে ইরানের ভিতরে দমন পীড়ন বন্ধ করতে হবে। অর্থাৎ আমেরিকা দাবি করছে যে ইরান সরকার দেশের ভিতরে ব্যাপক দমন পীড়ন চালায়, এটি বন্ধ করতে হবে। এখন আমরা এক এক করে আসি দাবিগুলোর ব্যাপারে, ইরানের অবস্থান, এবং ইরানের অবস্থান জানতে পারলেই বোঝা যাবে যে এই আলোচনায় কি হয়েছে। ইরানের কথা হচ্ছে, আমি পরমাণু অস্ত্র তৈরি করব না, কিন্তু আমি বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন গবেষণামূলক কাজে পরমাণু কর্মসূচি ব্যবহার করব। অর্থাৎ আমার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা থাকবে এবং সেটি আমি অস্ত্র তৈরির বাদ দিয়ে বাকি যত শান্তিপূর্ণ কাজ আছে প্রত্যেকটি কাজে আমি এই প্রযুক্তি ব্যবহার করব। আমেরিকা এতদিন ইরানের এই দাবি মেনে নিয়ে আসছিল, কিন্তু ট্রাম্প এখন বলছেন যে না, কিছুই থাকতে পারবে না, সম্পূর্ণ ডিসমেন্টাল করে ফেলতে হবে, অর্থাৎ তোমার পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। ইরান বলছে না, এটি হচ্ছে আমার রেড লাইন, ইরান তার রেড লাইন অতিক্রম করবে না। 2 নম্বর দাবি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এটি কোন পাগল এই দাবি মেনে নেয়? ইরানের কাছে রয়েছে 18 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5 ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 12 ধরনের ড্রোন। আমেরিকা এখন পর্যন্ত ড্রোনের কথা কিছু বলেনি, কিন্তু ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা বলছে। আর ইরানের কাছে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেটা দিয়ে গত বছরের জুন মাসে ইসরায়েলকে ঘায়েল করেছিল, সেটিও ধ্বংস করতে হবে। কিন্তু ইরান এটি করবে না। ইরান বলেছে যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনাই হবে না। আজকে ওমানে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হয়নি। ইরান বলেছে এটা নিয়ে আলোচনা করব না। 3 নম্বর দাবি হচ্ছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠীকে যেন ইরান সহযোগিতা না করে। ইরান আনুষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কখনোই স্বীকার করেনি যে সে কাউকে সহযোগিতা করে, সেটা লেবানন বলেন, ফিলিস্তিন বলেন আর ইয়েমেন বলেন। আমি ওই গোষ্ঠীগুলোর নাম বলছি না, কারণ তাতে সমস্যা হতে পারে। আর 4 নম্বর যে দাবি, সেটি হচ্ছে যে দমন পীড়ন বন্ধ করতে হবে। ইরান সরকার বলছে, আমি তো দমন পীড়ন করি না, আমি এখানে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, যেমন আমেরিকা করে। আমেরিকায় গত 1 মাসে অন্তত 2 জন নারীকে মার্কিন পুলিশ গুলি করে হত্যা করেছে। চারিদিকে খবর এসেছে হই হই রই রই, কিন্তু কিছুই হয়নি। তা আমেরিকান পুলিশ যদি গুলি করে মহিলাকে হত্যা করতে পারে, তাহলে 200 জন হোক, 2000 জন হোক, 2 লাখ মানুষ যদি কোনো দেশ হত্যা করে ফেলে তার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সেখানে কি আমেরিকার কথা বলার নৈতিক কোনো অধিকার থাকে? আরেকটি বিষয় দেখেন, বাক স্বাধীনতার কথা বলে আমেরিকা, যে আমার দেশে বাক স্বাধীনতা আছে, তোমার দেশে নেই। আমেরিকায় 2023 সালের অক্টোবর থেকে যে পরিমাণ বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের
বিপক্ষে, গাজায় ইসরায়েলি গণহত্যার বিপক্ষে যে পরিমাণ বিক্ষোভ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে, সেই বিক্ষোভকারীদের কোনো দাবি কি মেনে নিয়েছে? উল্টো ট্রাম্প এখন ক্ষমতায় এসে সেই ছাত্র বিক্ষোভের যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে ধরে ধরে সুনির্দিষ্টভাবে খুঁজে খুঁজে বের করে আমেরিকা থেকে ডিপোর্ট করে দিচ্ছে, বের করে দিচ্ছে। তাহলে তোমার দেশে যে স্বাধীনতা নেই, তুমি আরেক দেশে সেই স্বাধীনতা নিয়ে কথা বলতে আসো কোন সাহসে? আর ইরান তো কোনো আরব দেশের ভেড়া নয় যে তোমার দাবি করলে আর অমনি মেনে নিল। ইরান একটা স্বাধীন চেতা জাতি, যোদ্ধা জাতি, তারা সহজে কিছু মেনে নেবে না। হ্যাঁ, ইরানকে যদি যুদ্ধ করে পরাজিত করতে পারো, তারপরে পরিস্থিতি যদি পরিবর্তন হয় তখন দেখা যাবে, কিন্তু এখন ইরান এইসব দাবি মেনে নেবে না। যদি দাবি মেনে না নেয় তাহলে কি হবে? এখানে ছোট্ট করে একটু বলে রাখি যে ইরানে হিজাব পরিয়ে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে। এই দাবি বাইরে থেকে করে এবং আমাদের কাছেও মনে হয় যে ইরানি নারীরা সব হিজাব পরে হাঁটছে রাস্তায়, তাদের কোনো স্বাধীনতা নেই। দেখেন, আমি একটি ক্লিপ দেখাচ্ছি আজকের খবরের। আজকের ওমানের এই যে আলোচনা, এই আলোচনা কভার করতে গিয়েছেন ইরানের রাষ্ট্রীয় টিভির একজন নারী সাংবাদিক। আর যিনি উপস্থাপন করছেন, আপনারা ক্লিপে দেখতে পাচ্ছেন, আপনার বাম সাইডে রয়েছেন উপস্থাপক সাহার এমামি। এই নারী উপস্থাপক হচ্ছেন সংবাদ পাঠিকাইনি। গত বছর জুন মাসে যখন ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIBর প্রধান ভবনে হামলা চালিয়েছিল, তখন ওই ভবনেই একটি স্টুডিওতে এই সাহার এমামি খবর পড়ছিলেন এবং তিনি পরপর দুটি ক্ষেপণাস্ত্র আঘাত আনার পরে শব্দ শুনেও তিনি সেখান থেকে কেঁপে উঠেছেন, কিন্তু স্টুডিও ত্যাগ করেননি। এবং সাহার এমামি সেই ঘটনার পরে বিখ্যাত হয়েছিলেন। শুধু ইরানের ভেতরে বিখ্যাত হননি, বিশ্বব্যাপী তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন। موضوعات مختلف. خیلی متشکر از اینکه با ما همراه هستید. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلود استودیو তিনি খবর উপস্থাপন করছেন এবং ওমানের রাজধানী মাস্কাট থেকে ইরানের একজন নারী সাংবাদিক খবর দিচ্ছেন যে সেখানকার আলোচনায় কি কি হচ্ছে। তাহলে হিজাব কি নারীর উন্নতির পথে প্রতিবন্ধক, নাকি তারা হিজাব পরে এগিয়ে যেতে পারে? যাই হোক, এবার আমরা আলোচনার প্রসঙ্গে আসি। আলোচনা কি হয়েছে সেটা বলাই বাহুল্য। আলোচনায় এরকম পরোক্ষ আলোচনায়, একদিনের আলোচনায় কিছুই হবে না। আলোচনায় বলা হচ্ছে যে আলোচনা চলবে, অর্থাৎ এই আলোচনায় কি কি হয়েছে সেটা নিয়ে দুই পক্ষ তার দেশে ফিরে যাবে এবং সেখানে পরস্পরের সরকারকে জানাবে, তারা পরবর্তী পদক্ষেপ নেবে। কিন্তু আমেরিকার পক্ষ থেকে সেন্টকমের কমান্ডারকে পাঠিয়ে বার্তা দেওয়া হয়েছে যে যদি ইরান কথা না শোনে তাহলে আমরা ফাটিয়ে ফেলবো, হামলা চালাবো। আর ইরানের পক্ষ থেকেও ইরান বসে নেই। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি ঘোষণা দিয়েছেন যে আমরা একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছি, খোররামশাহ 3 এই নামে। এবং এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আমরা বিভিন্ন দিক থেকে বাড়িয়েছি, বিভিন্ন আঙ্গিকে বাড়িয়েছি, অর্থাৎ এর পাল্লা বাড়িয়েছি, এর ধ্বংস ক্ষমতা বাড়িয়েছি। ফলে শত্রুর একথা অজানা নয় যে আমাদের এই ক্ষেপণাস্ত্র কতটা ধ্বংসশীল, এবং তারা আশা করছি কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, কোনো পাগলামি করবে না। যাই হোক, এখন যদি এই পরিস্থিতিতে আজকের আলোচনা ব্যর্থ হয়েছে ধরে নিয়ে, ব্যর্থ হয়েছে সরাসরি আমি এভাবে বলতে চাই না, আলোচনায় কোনো ফলাফল হয়নি, এটি ধরে নিয়ে যদি আমরা একথা বলতে চাই যে আমেরিকা ইরানের উপরে হামলা করবে, তাহলে সেটি অমূলক নয়। অর্থাৎ আমেরিকা হামলা করে বসতে পারে, কিন্তু তার আগে আমেরিকাকে একটি সিনারিও নিয়ে ভাবা উচিত। সেটি হচ্ছে যে আপনাদের মনে থাকার কথা, গত বছরের মার্চ মাসে লোহিত সাগরে ইয়েমেনের হুথিদেরকে দমন করার জন্য আমেরিকা USS আইজেনহাওয়ার নামে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছিল। সেটির সঙ্গে আরও একটি ছোট বিমানবাহী রণতরী ছিল, তার সঙ্গে ছিল 4টি ডেস্ট্রয়ার এবং একটি ক্রুজার, যারা এই বিমানবাহী রণতরীকে প্রোটেকশন দিচ্ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হুথিদের ধাওয়া খেয়ে
এই দুটি বিমানবাহী রণতরী এবং তার সঙ্গে অন্যান্য যে জাহাজ লোহিত সাগর থেকে পালিয়ে গিয়েছিল। এই ঘটনাটা এই জন্য বলছি যে আপনারা হিসাব করে দেখুন যে এখনকার সিনারিওটা কেমন হবে যুদ্ধ লাগলে। ওই যুদ্ধ বিমানবাহী রণতরীর চারপাশে যেসব ডেস্ট্রয়ার রয়েছে তার প্রত্যেকটিতে সর্বোচ্চ 100 করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র রয়েছে। অর্থাৎ আকাশ থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র এসে এই বিমানবাহী যুদ্ধজাহাজে হামলা করে তাহলে এই ক্ষেপণাস্ত্রগুলো সেই শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করবে। তাহলে 100 ক্ষেপণাস্ত্র আছে একটি ডেস্ট্রয়ারে। এখন ইরানের পক্ষ থেকে একটি ক্ষেপণাস্ত্র আসলো, এখান থেকে মিনিমাম 2টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হবে ওইটাকে ধ্বংস করার জন্য। আর যদি আমরা ধরেও নেই যে সে একটি ক্ষেপণাস্ত্র একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারবে, তাহলেও তার 100টি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে যাবে ইরানের 100টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য। এবং এরকম যদি 5-7টা ডেস্ট্রয়ার সাথে থাকে এবং 2-4টা ক্রুজার থাকে এবং সর্বমোট 10টি যদি তার সংখ্যা হয় এবং 10টির প্রত্যেকটিতে যদি 100টি করে ক্ষেপণাস্ত্র থাকে তাহলে 1000 ক্ষেপণাস্ত্র। ইরানের তো হাজার হাজার ক্ষেপণাস্ত্র। এখন যদি ইরান একসঙ্গে 10,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিংবা 1000 ক্ষেপণাস্ত্রই নিক্ষেপ করলো, 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে আমেরিকার 1000 ক্ষেপণাস্ত্র শেষ। তারপরে মার্কিন বিমানবাহী রণতরীর কি অবস্থা হবে? এটি তো এমন একটা ব্যবস্থা না যে সে একসাথে কয়েক হাজার কিলোমিটার বেগে এখান থেকে পালিয়ে যাবে। তার গতি ঘন্টায় সর্বোচ্চ 56 কিলোমিটার। কোথায় যাবে বাবা? এজন্যই মার্কিন সমরবিদরা এখানে যুদ্ধ আমেরিকাকে করতে নিষেধ করছে। ট্রাম্পকে বারবার বলছে এখানে যুদ্ধ করো না, কারণ তুমি যেসব অস্ত্রশস্ত্র নিয়ে এসেছো এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যেগুলি মোতায়েন করা আছে সেগুলি সীমিত, আলটিমেটলি শেষ হয়ে যাবে। কিন্তু ইরান যেহেতু এখানে বসে আছে, তার ম্যাস প্রোডাকশন আছে, সে উৎপাদন করবে আর তোমার দিকে মারতে থাকবে। আরেকটি হচ্ছে, আমি এর আগের আরেক ভিডিওতে বলেছি, আমেরিকা হচ্ছে এখানে আগ্রাসী শক্তি। মার্কিন প্রত্যেকটি সেনা মনে মনে জানে যে আমি এখানে আগ্রাসন চালাতে এসেছি। আর ইরানি সৈনিকেরা জানে যে তারা আত্মরক্ষা করছে, দেশ রক্ষা করছে, দেশের সম্মান, সম্ভ্রম, ইজ্জত রক্ষা করছে। ফলে দুই দলের সৈন্যদের মনোবলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই অবস্থায় এখানে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে ইরানের সামনে মার্কিন বাহিনীর টিকে থাকার কোনো কথা নয়। তাহলে আজকের আলোচনায় আমরা যে সারসংক্ষেপ পেলাম সেটি হচ্ছে যে মাস্কাটে যে আলোচনা হয়েছে সেই আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে এবং আগের প্রেডিকশন অনুযায়ী ট্রাম্প বলেছিলেন একদিনে আলোচনা খতম করে দিতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে, না শুনলেই হামলা। তো এবার দেখা যাক ট্রাম্প কি করেন, তিনি হামলা করেন কি করেন না। আর ইরানের উপরে আমেরিকা হামলা করার পরে ইরান কি প্রতিক্রিয়া দেখায়। আমরা এতদিন কাগজে কলমে দেখেছি, বক্তব্যে শুনেছি, এবার আমরা বাস্তবে দেখতে চাই। তবে শেষ করার আগে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যে যেখানে আছে শান্তিতে থাকুক, কারণ যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই প্রাণহানি। আমরা এক ফোঁটা রক্তপাতের বিরোধী। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আগামীকালের ভিডিওতে।